ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি সামনেই পরীক্ষা। অলরেডি অ্যাডমিটও কিন্তু দিতে শুরু করে দিয়েছে। আমরা সেটা কিন্তু সবাই কিন্তু অ্যাডমিট ডাউনলোড করে নিতে পারবে। যদিও বলা হয়েছে প্রফেশনাল, তোমরা কিন্তু অ্যাডমিট ডাউনলোড করলে সবই দেখিয়ে দিচ্ছে যে কোন জায়গায় কী সিট পড়েছে না পড়েছে। আচ্ছা আজকে আমাদের আমরা কিন্তু এর আগে আর একটা কথা, এর আগে কিন্তু আমরা 12টা সেট আলোচনা করেছি। তোমরা যদি কেউ না দেখে থাকো অবশ্যই ওই 12টা সেটকে কিন্তু একটু দেখে নিতে পারো, জিকেটা রিভিশন হয়ে যাবে। আজকে আমাদের 13 নম্বর সেট, আর এটা কিন্তু আমরা আলোচনা করব। কোনো যদি ভুল উত্তর মনে হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে সুবিধা হয়। চলো আমরা 1 নম্বর কোশ্চেনে যাই। স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত কোনটি, মানে স্বদেশী আন্দোলনের সঙ্গে কোনটি সম্পর্কযুক্ত নয় বলেছে। এখানে যদি দেখো স্বদেশী আন্দোলনের সাথে সম্পর্কযুক্ত নয় যেটা হবে সেটা হচ্ছে মানববন্ধন, অর্থাৎ অপশন ডি কিন্তু আনসার হয়ে যাবে। নিম্নোক্ত কোনটি একটি বামন গ্রহ নয়। দেখো তোমরা জানো প্লুটো তো বামন গ্রহের মধ্যে পড়ে, বাদ দেওয়া হয়েছে। তাছাড়া আমরা যেটা জানি যে নেপচুন কিন্তু বামন গ্রহের মধ্যে পড়ে না, তাহলে উত্তর কিন্তু নেপচুন হবে। পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে নিম্নলিখিত কোনটি আহরণ বা খনন করা হয় না। বদ্বীপ অঞ্চল থেকে কিন্তু প্রাকৃতিক গ্যাসকে আহরণ করা কিন্তু হয় না, বাকিগুলো কিন্তু আহরণ করা হয়। দুটি সংসদীয় অধিবেশনের মধ্যবর্তী সর্বাধিক কত অবকাশ মানে গ্যাপ থাকে। এটা কিন্তু উত্তর হবে 6 মাস। এবার একটু বলে দিই, আমাদের যে অধিবেশন হয় মোট 3টে কিন্তু অধিবেশন হয়ে থাকে আমরা জানি। কী কী অধিবেশন না, 1 নম্বর হচ্ছে বাজেট অধিবেশন, 2 নম্বর বর্ষাকালীন অধিবেশন এবং 3 নম্বর হচ্ছে শীতকালীন অধিবেশন। তার মধ্যে সবচেয়ে বড় অধিবেশন হচ্ছে বাজেট অধিবেশন। এটুকুটাও একটু মনে রেখো। নেক্সট আমরা দেখি অরিজিন অফ লাইফ সম্পর্কিত ওপারিন থিওরি নিম্নের কিসের সাথে সম্পর্কিত। এটা কিন্তু রাসায়নিক বিবর্তন, অর্থাৎ অপশান এ কিন্তু আনসার হয়ে যাবে। ফোরটান কি, ফোরটান হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ অপশান ডি কিন্তু আনসার হবে। এবার তোমাদের বলে দিই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু আরও বেশ কিছু আছে, যেমন সি, সি প্লাস প্লাস, ওরাকেল, জাভা, এগুলোই কিন্তু তোমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে। ঝর্ণা কলম কে আবিষ্কার করেন, ঝর্ণা কলম কিন্তু আবিষ্কার করেন লুইস ই ওয়াটারম্যান, অপশান বি কিন্তু আনসার হবে। এবং তার সাথে বলে দিই গুটেনবার্গ কিন্তু ছাপাখানা আবিষ্কার করেছিলেন, সকলেই হয়তো জানো। প্রাচীনতম বাংলা ব্যাকরণটি কে লিখেছেন, প্রাচীনতম বাংলা ব্যাকরণ লিখেছেন অপশন ডি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। পশ্চিমবঙ্গের কোন জেলায় কাস্ট ভূমিরূপ গড়ে উঠেছে, কাস্ট ভূমিরূপ গড়ে উঠেছে আলিপুরদুয়ারে। এবার বলে দিই কাস্ট ভূমিরূপ কী, কাস্ট ভূমিরূপ হচ্ছে যে যেটা সঞ্চয় কার্য এবং ক্ষয় কার্যের ফলে সৃষ্টি হয়, সৃষ্ট ভূমিরূপ বলতে পারি। 10 নম্বরে দেখো ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কত নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে। দেখো উপরাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি উল্লেখ করা হয়েছে, এখানে কিন্তু উত্তর যেটা হবে 10 দাগেরটা সি, মানে 66 নম্বর ধারাতে। আর 65তে কী বলা হয়েছে, 65তে কিন্তু উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসাবেও কিন্তু দায়িত্ব পালন করতে পারেন, এটা কিন্তু বলা আছে। আর 63তে কী বলা আছে, একজন উপরাষ্ট্রপতি ভারতে কিন্তু থাকবে, মানে ভারতে একজন উপরাষ্ট্রপতি থাকবে, এটা কিন্তু বলা হয়েছে 63তে। এবার দেখো ভারতীয় কৃষিতে যে ধরনের বেকারত্ব অধিক পরিলক্ষিত হয় তা কি। এটা হলো ছদ্মবেশী বেকারত্ব। ছদ্মবেশী বেকারত্ব কি না, এক্সট্রা যে শ্রমিক কাজ করে। ধরো কোনো একটা সময়ে যখন বিশেষ করে শ্রমিকরা কিন্তু দেখা যায় কাজ পায় না, সেই সময় দেখা যায় কোনো একটা জমিতে কোনো কাজ হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে 10 জন মজুর হলেই হয়ে যাবে, কিন্তু এক্সট্রা করে যারা বসে আছে তাদেরও কিন্তু অনেক সময় নিয়ে সেটা হয়তো দেখো বলে দেওয়া হলো যে 12 জন শ্রমিক লাগে। তাহলে 2 জন যে এক্সট্রা হচ্ছে এই 2 জনকেই কিন্তু ছদ্মবেশী বলা হচ্ছে, অর্থাৎ ওই 2 জন ছাড়াও কিন্তু কাজটা হতে পারতো, কিন্তু ওই 2 জন ছদ্মবেশী বেকারত্ব হিসাবে কিন্তু থেকে যাচ্ছে। নেক্সট দেখো কতদিন ধ্যানমগ্ন থাকার পর গৌতম বুদ্ধ একটু জায়গায় গৌতম বুদ্ধ দিব্যজ্ঞান বা বোধি লাভ করেছিলেন। বোধি লাভ মানে জ্ঞান লাভ করেছিলেন, এটা কিন্তু 49 দিন হবে, অর্থাৎ অপশান যদি দেখা যায় অপশান এতে আছে 49 দিন। এবার দেখো আমরা জানি যে গয়ার কাছে উড়ুবিল্ব নামক একটা স্থানে পিপুল গাছের নিচে কিন্তু তিনি ধ্যানে মগ্ন ছিলেন এবং জ্ঞান লাভও কিন্তু করেছিলেন। আর বুদ্ধ জন্মেছিলেন কিন্তু লুম্বিনীতে। সম্রাট আকবর অমুসলমানদের ওপর ধার্য জিজিয়া কর কবে রদ করেছিলেন। দেখো অমুসলমানদের উপর ধার্য জিজিয়া কর তিনি রদ করেছিলেন, এখানে কিন্তু অপশান যেটা হবে অপশান সি 1564। 63-তে তিনি হিন্দু তীর্থযাত্রীদের উপর থেকে যে তীর্থকর নেওয়া হতো সেটাকে রদ করেছিলেন। আর 64-তে এসে কিন্তু এই জিজিয়া কর রদ করেছিলেন। আর জিজিয়া করটা অমুসলমানদের উপর দিয়ে কিন্তু নেওয়া হতো। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে, আহমেদাবাদকে কিন্তু ভারতের ম্যানচেস্টার বলা হয়, এটা উত্তর হবে। এবার বলি ম্যানচেস্টার কোথায়, ম্যানচেস্টার কিন্তু ইংল্যান্ডে অবস্থিত, ইংল্যান্ডের যে ম্যানচেস্টার বলে শহর আছে সেখানে এই ম্যানচেস্টারের সাথে তুলনা করা হয়েছে আর কি। যেমন নাগপুরকে আমি এর সাথে বেশ কয়েকটা অনেক কিছুই আছে যেগুলো কিন্তু এখান থেকে পড়ে, যেমন নাগপুরকে কী বলা হয়, নাগপুরকে কমলা লেবু শহর বলা হয়।
আর ইন্দোর তো জানো স্বচ্ছ শহরের তালিকায় ইন্দোর সবসময় কিন্তু ফার্স্টের দিকে থাকে, যে সবচেয়ে স্বচ্ছ শহর হিসাবে। স্বচ্ছ সমীক্ষার রিপোর্ট অনুযায়ী ইন্দোরে কিন্তু এগিয়ে থাকে, এটা কিন্তু আমরা জানি। আর দেখো তারপর হচ্ছে আরও কিছু আছে, যে যেমন আমি একবারে বেশ ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়, মুম্বাইকে। যেমন আমি বললাম সিলিকন ভ্যালি কাকে বলা হয়, আমার যতটা মনে পড়ছে আমি বলছি। সিলিকন ভ্যালি হচ্ছে বেঙ্গালুরুকে বলা হয়। যেমন আরও বলি দক্ষিণ ভারতের যে বলে না, দক্ষিণ ভারতের কাশি, হ্যাঁ দক্ষিণ ভারতের কাশি কাকে বলা হয়, মাদুরাইকে। তারপর ধরো আরও যদি বলা হয় কলকাতাকে কী বলা হয়, কলকাতাকে সিটি অফ প্যালেস, সিটি অফ বলতে পারি প্রাসাদ নগরী যেটাকে বলছি, সিটি অফ বিল্ডিং, এগুলো কিন্তু কলকাতাকে বলা হয়। আর উত্তর ভারতের ম্যানচেস্টার মনে রাখবে কানপুরকে বলা হয়। আর উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে। এগুলো সুন্দরবনের যেমন প্রবেশদ্বার কাকে বলা হয়, ক্যানিংকে। এই সব জিনিসগুলোও কিন্তু অনেক সময় থাকে, এরকম অনেক আছে। তোমাদের এই নিয়ে হয়তো টপিক আছে স্ট্র্যাটেজিকের, তোমরা পরবর্তী সময় কিন্তু আমার এই ক্লাসে কিন্তু আমার এই চ্যানেলেও কিন্তু পেতে পারবে। স্ট্র্যাটেজিকের ক্লাস আমি আরম্ভ করেছি অলরেডি, একটা ক্লাস কিন্তু দেওয়া আছে। আমি তোমাদের গ্রুপ ডি হচ্ছে বলে সামনে, সেই জন্য প্র্যাকটিস সেটটা তোমাদের করাচ্ছি। এরপর কিন্তু আমি স্ট্র্যাটেজিকটা অবশ্যই টপিক ওয়াইজ তোমাদের কিন্তু আলোচনা করবো, এবং তার সাথে এমসিকিউও করানোর চেষ্টা করব, এবং সেগুলো সবই প্রিভিয়াস ইয়ার থাকবে। 15 দাগের কোশ্চেনটা দেখা যায়। 15 দাগের কোশ্চেন যেটা আছে, যে তিস্তা জলবন্টন বিবাদে কোন দেশগুলি যুক্ত? তিস্তা জলবন্টন বিবাদে কিন্তু ভারত এবং বাংলাদেশ যুক্ত, অর্থাৎ অপশান কিন্তু হবে এখানে সি, ভারত আর বাংলাদেশ। তিস্তার কিন্তু সিকিমের জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে তিস্তা। মিলিত হয়েছে কিন্তু ভারতেও আছে বিভিন্ন জায়গায়, কিন্তু যমুনার সাথে যেমন মিলিত হয়েছে বাংলাদেশের, কিন্তু উৎপত্তি জেমু হিমবাহ থেকে হয়েছে, সিকিমে উৎপত্তি হয়েছে, কিন্তু মিলিত হয়েছে কোথায় বললাম, বাংলাদেশের যমুনা নদীতে। যাই হোক, আর এটা কিন্তু পশ্চিমবঙ্গেও আছে। পশ্চিমবঙ্গে যে নেই তিস্তা এরকম ব্যাপার নয়, পশ্চিমবঙ্গে এর কিন্তু বিস্তার যদি দেখো 122 কিলোমিটার মতো। 16 দাগের কোশ্চেনে দেখি। 16 দাগের কোশ্চেনে মোপাসা ছিলেন কে? মোপাসা ছিলেন হচ্ছে কি বলবো, এটা ছোট গল্প লেখক হবে, বিখ্যাত ছোট গল্প। কিন্তু এর কিন্তু অনেক ছোট গল্প আছে, যেমন আমার একটা নাম মনে পড়ছে, আমি এই মুহূর্তে বলি, অ্যান ওল্ড ম্যান। এটা কিন্তু এনার কিন্তু লেখা ছোট গল্প। 17 দাগের কোশ্চেনে দেখি, ভারতের প্রথম পিকো স্যাটেলাইট কোনটি? ভারতের প্রথম পিকো স্যাটেলাইট হয়ে যাবে অপশান সি, এটাকে স্টুডস্যাট। পশ্চিমবঙ্গে নতুন লোকায়ুক্ত হিসাবে কে নিযুক্ত হলেন? নতুন লোকায়ুক্ত, আচ্ছা, নতুন লোকায়ুক্ত অপশান এ, রবীন্দ্রনাথ সামন্ত। 2025 সালে দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আছে, যে 2025 সালের স্পোল অলিম্পিক্স ওয়ার্ল্ড উইন্টার গেমসে ভারত মোট কতগুলি পদক জিতেছে? ভারত মোট হচ্ছে 33টা পদক জিতেছে। সম্প্রতি ভারতীয় কোন ব্যাংক গ্লোবাল ফাইন্যান্স কর্তৃক বিশ্বের সেরা গ্রাহক 2025 এবং ভারতের সেরা ব্যাংক হিসেবে ভূষিত হয়েছে? এখানে যদি দেখা যায় কী হবে অপশান, এখানে কিন্তু এসবিআই হবে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। চলো, আজকে কিন্তু আমাদের 20টা কোশ্চেন ছিল, এবং 20টা কোশ্চেন তোমরা অবশ্যই বারবার দেখো, প্র্যাকটিস করো। ধন্যবাদ সবাইকে। পরের ক্লাসের জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো চাইলে।